নেক্সট আছে সোশ্যাল সিকিউরিটি কোড, 2 নম্বরটা। সোশ্যাল সিকিউরিটি কোডের মধ্যে কি করা হয়েছে? ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি বোর্ড হুইচ শ্যাল recommended to the central government for formulating suitable scheme for different section of unorganized worker, gig workers and platform workers. তাহলে বলছে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি বোর্ড ঠিক করবে যে এইসব ওয়ার্কার্সদের জন্য, যারা কাজ করে, যারা লেবার আছে, তাদের জন্য কি কি সোশ্যাল সিকিউরিটি করা হবে, সোশ্যাল সিকিউরিটি স্কিম করা হবে, সেটা ঠিক করবে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি বোর্ড। 2 নম্বর বলছে নো মোর অ্যাম্বিগুইটিস, দ্য বিল হ্যাজ ডিফাইন্ড ভেরিয়াস টার্মস লাইক ক্যারিয়ার সেন্টার, অ্যাগ্রিগেটর, গিগ ওয়ার্কার, প্ল্যাটফর্ম ওয়ার্কার, ওয়েস্ট সিলিং ইত্যাদিগুলো সব ঠিক করে দেবে। ঠিক আছে, তো এই বিলের মাধ্যমে ঠিক করে দেওয়া হয়েছে যে ক্যারিয়ার সেন্টার কি কি হবে, অ্যাগ্রিগেটর কি হবে, গিগ ওয়ার্কার্স কারা, প্ল্যাটফর্ম ওয়ার্কার্স কারা, ওয়েস্ট সিলিং কি জিনিস, এগুলো সব এই বিলের মাধ্যমে ঠিক করা হয়েছে। সোশ্যাল সিকিউরিটি ফর গিগ ওয়ার্কার্স, অলসো অ্যাগ্রিগেটর্স এমপ্লয়িং গিগ ওয়ার্কার্স উইল হ্যাভ টু contribute 1 to 2% of their annual turnover for social security workers। তাহলে যারা গিগ ওয়ার্কার মানে হচ্ছে পার্মানেন্ট নয়, ঠিক আছে, যারা হচ্ছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, তাদেরকে গিগ ওয়ার্কার বলা হয়, তাদেরকেও বলছে যে 1 থেকে 2% অ্যানুয়াল টার্নওভার, তার যা অ্যানুয়াল টার্নওভার হবে, যা ইনকাম হবে, তার থেকে 1-2% দিতে হবে। কিসের জন্য? সোশ্যাল সিকিউরিটি পাওয়ার জন্য সরকারকে তাদেরকে দিতে হবে 1 to 2%। আগে দিতে হতো না গিগ ওয়ার্কারদেরকে, মানে যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদের দিতে হতো না, কিন্তু এখন দিতে হবে, কারণ তাদেরকে সোশ্যাল সিকিউরিটির মধ্যে নিয়ে আসছে সরকার। নেক্সট বলছে কোড অন অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020। লাস্ট যে বিলটা আছে, লাস্ট যে লেবার কোডটা আছে, সেটা বলছে টু এমপ্লয় ওম্যান ইন অল এস্টাবলিশমেন্ট ফর অল টাইপস অফ ওয়ার্ক। সব রকমের ওয়ার্কেই মেয়েদেরকে পার্টিসিপেট করতে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। দে ক্যান অলসো ওয়ার্ক অ্যাট নাইট, রাত্রেও তারা কাজ করতে পারবে, দ্যাট ইজ বিয়ন্ড 7 PM and before 6 AM, subject to the condition relating to safety, holiday, working hours and their consent। তাহলে মেয়েদের ক্ষমতা আরো বাড়ানো হয়েছে এই বিলের মাধ্যমে। ইনক্লুশন অফ দ্য ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন দ্য ডেফিনেশন অফ ওয়ার্কার। তাহলে যারা হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায়, ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আর ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ার্কার হু হ্যাজ কাম on his own from one state and obtain employment in another state earning up to 18,000 per month। তাদেরকে 18,000-এর উপরে যারা, এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের এখান থেকে অনেকে যারা ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, তারা বাইরের রাজ্যে কাজ করছে, কিন্তু তারা কি মাইগ্রেন্ট ওয়ার্কার্স? তাদের কি আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার্স বলি? তাহলে কাদেরকে বলবো? তারাও তো মাইগ্রেট করে ওয়ার্ক করছে অন্য স্টেটে, কিন্তু তারা মাইগ্রেন্ট ওয়ার্কার বলি না আমরা। মাইগ্রেন্ট ওয়ার্কার কারা? যাদের ইনকাম এক স্টেট থেকে আরেক স্টেটে কাজ করছে এবং ইনকাম 18,000 টাকার নিচে, তাদেরকে আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার বলবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে 18,000 টাকার নিচে ইনকাম এবং এক স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে কাজ করছে, তারাই হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার্স। তার উপরে যদি ইনকাম হয়, তারা কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার্স বলে বিবেচিত হবে না। 18,000, এখানে 18,000টা মাথায় রাখতে, পার মান্থ যারা 18,000 টাকার নিচে ইনকাম করে, তারাই মাইগ্রেন্ট ওয়ার্কার বলে বিবেচিত হবে। The proposed definition makes a distribution from the present definition of only contractual employment. Portability benefits. An interstate migrant worker has been provided with the portability to avail benefits in the destination state in respect of ration, availing benefits of building and other contribution worker cess, construction worker cess। তাহলে বলছে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার, মানে বাইরের রাজ্যে কাজ করে, তারা রেশন তো তুলতে পারে না, বাড়ি এসে তো রেশন তুলতে পারে না, বাইরের রাজ্যে থাকে, তো তাদেরকে ওই যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের মাধ্যমে তারা যেখানে কাজ করবে সেখানেও তাদেরকে রেশন দেওয়ার ব্যবস্থা করা হবে। ঠিক আছে। However, the code has dropped the earlier provision for temporary accommodation for workers near work sites। তো আগে কি ছিল? আগে টেম্পোরারি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হতো যেখানে কাজ করে তার আশেপাশে, সেটাকে ড্রপ করে এইগুলো করা হয়েছে। It has though proposed a journey allowance, a lump sum amount of fare to be paid by the employer for and fro to and fro journey of the workers to his her native place from the place of his her employment। এবং এখানে আরেকটা কি প্রভিশন করা হয়েছে? বলছে যেখানে যারা কাজ করে, ধরো কোনো একটা অন্য রাজ্যে কাজ করছে, সেখান থেকে তারা যদি তার বাড়িতে আসে, তো বাড়ি আসার এবং বাড়ি থেকে যাওয়ার, সেই স্থানে যাওয়ার জন্য যে খরচ, সেটাও তাদের যে এমপ্লয়ার, মানে যে কোম্পানিতে তারা কাজ করে, সেই কোম্পানি কিন্তু প্রোভাইড করবে, করার কথা বলা হয়েছে এই বিলের মাধ্যমে। ঠিক আছে, তো মোটামুটি এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 18,000-এর নিচে যারা ইনকাম করে, তারাই হচ্ছে শুধুমাত্র মাইগ্রেন্ট ওয়ার্কার বলে বিবেচিত হবে। এই তিনটেকেই বলা হচ্ছে লেবার কোড। আমাদের লেবার কোডের নিয়ম, মানে নামগুলো মনে রাখতে হবে, আর এই ছোট ছোট কিছু পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে।
নেক্সট, রাজ্যসভা পাস দ্য এসেন্সিয়াল কমোডিটিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যামেন্ডমেন্ট বিল 2020, যে কৃষি বিলগুলো, ফার্ম বিলগুলো, যেটা নিয়ে এত আন্দোলন হচ্ছিল দিল্লি, পাঞ্জাব, ইউপি ইত্যাদি অঞ্চলে, হরিয়ানা ইত্যাদি অঞ্চলে যে আন্দোলনটা হচ্ছিল, কৃষকরা আন্দোলন করছিল, এই যে বিলগুলো আমরা পড়ছি এখন, সেই বিলগুলোকে পাস করানোর জন্য। ঠিক আছে, তো এই প্রথম বিলটা হচ্ছে এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল 2020। কবে পাস হয়? 22 সেপ্টেম্বর মাসে, 20 সালের সেপ্টেম্বর মাসে পাস হচ্ছে এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল। The bill was passed by the lower house on 15 September 2020. Under the bill, with provision to remove commodities like cereals, pulses, oilseeds, edible oil, potatoes, and onions from the list of the essential commodities. এইগুলোকে এসেনশিয়াল কমোডিটিস বলা হতো আগে। এসেনশিয়াল মানে নিত্য প্রয়োজনীয় জিনিস, তো সেগুলোর থেকে এগুলোকে বাদ দেওয়া হয়েছে। অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়েছে? aims to remove fears of private investors of excessive regulatory interference in their business operation. তাহলে কি বলছে? আগে এগুলোকে এসেনশিয়াল কমোডিটি বলে গণ্য করা হতো। এবার এইসব কমোডিটির যারা ব্যবসা করে, যারা প্রাইভেট ব্যবসা করে প্রাইভেটলি, তারা ভাবতো কি এসেনশিয়াল কমোডিটিস এর যে নিয়মগুলো, সেই নিয়মগুলো সরকার প্রদত্ত নিয়মগুলো তাদেরকে পালন করতে হতো, যে এটা এত বেশি মজুত করা যাবে না। ঠিক আছে, এটা যদি অয়েল সিডটা যদি এসেনশিয়াল, ধরো পটেটোসটাকে এসেনশিয়াল কমোডিটিস এর মধ্যে ছিল, তো তখন নিয়ম ছিল অনেক রকম সরকারি, যে যারা পটেটোর ব্যবসা করে, যারা আলুর ব্যবসা করে, তারা এত পরিমাণের বেশি মজুত করতে পারবে না। ঠিক আছে, এইসব নিয়ম কারণ ছিল। এর ফলে কি হতো? তারা, তাদের ক্ষমতা থাকলেও, তাদের টাকা থাকলেও, তারা কিন্তু মজুত করতে পারতো না। ঠিক আছে, কিন্তু এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এসেনশিয়াল কমোডিটিস রুলটাই তুলে দেয়। এসেনশিয়াল কমোডিটিস বলে কোনো কমোডিটিস নেই, যে যার খুশি মতো মজুত করতে পারে, নিজের ইচ্ছা মতো ব্যবসা করতে পারে, এই নিয়ম করা হলো। এবং কখন বলছে? দ্য বিল সিক্স টু প্রডিউস, distribute and supply of harness economies of scale and attract private sector foreign direct investment in the agriculture sector. এই বিলের মাধ্যমে বলছে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখানে বলছে যে আরো বাড়বে। The bill aims to drive up investment in the cold storage and modernization of the food supply chain. তাহলে বলছে যে সরকার বলছে এই বিলের মাধ্যমে কোল্ড স্টোরেজ গুলো বড় হবে, সেগুলো আরো মানে উন্নত মানের হবে, এর ফলে আমাদের খাদ্য সংরক্ষণের ক্যাপাসিটি বাড়বে। কারণ যেহেতু আর কোনো রেস্ট্রিকশন থাকছে না, এত বেশি করা যাবে না, এই রেস্ট্রিকশন থাকছে না, সেই জন্য কোল্ড স্টোরেজ গুলো আরো বড় হবে এবং আমাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়বে, এটা সরকারের যুক্তি। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য বিল উইল ড্রাইভ আপ দ্য ইনভেস্টমেন্ট ইন কোল্ড স্টোরেজ অ্যান্ড মডার্নাইজেশন অফ দ্য ফুড সাপ্লাই চেন। দ্য বিল ইজ এক্সপেক্টেড টু সার্ভ বোথ ফার্মার্স and consumers while bringing in price stability, create a competitive market environment, prevent waste. এইগুলো বলছে সরকারের যুক্তি, এইগুলো করবে, এই বিলের মাধ্যমে এটা করা সম্ভব। যেহেতু আর কোনো রেস্ট্রিকশন থাকছে না, তাহলে এগুলো আমাদের ক্যাপাসিটি আরো বিল্ডিং করবে। ঠিক আছে, তো এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের মাধ্যমে এটাই করা হচ্ছে। এবং বলছে শুধুমাত্র এসেনশিয়াল কমোডিটি তখনই ঘোষণা করবে সরকার, যখন কোনো যুদ্ধ হবে বা কোনো মহামারী আসবে, তখন এসেনশিয়াল কমোডিটি বলে কোনো জিনিসকে ঘোষণা করতে পারে সরকার। তাছাড়া সারা বছরের জন্য কোনো এসেনশিয়াল কমোডিটি বলে কিছু থাকছে না। ঠিক আছে, এই বিলটার মূল কথা হলো এটা। তারপরে বলছে লোকসভা পাস্ট ফার্মার প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন বিল 2020। আর একটা যে ফার্ম বিল ছিল সেটার নাম এটা, ফার্মার প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন বিল। দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস বিল। তাহলে আর দুটো এই দিল, প্রথমে একটা ওইটা পড়লাম এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট, তার দুটো বিল হচ্ছে এই দুটো। তাহলে এই টোটাল তিনটে বিলকে বলা হচ্ছে ফার্ম বিল 2020, যেটা নিয়ে এত আন্দোলন। তো ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন ফেসিলিটেশন বিল কি? বলছে দ্য বিল সিক্স টু প্রোভাইড ফর দ্য ক্রিয়েশন অফ অ্যান ইকোসিস্টেম হোয়ার দ্য ফার্মার্স অ্যান্ড দ্য ট্রেডার্স ক্যান সেল অ্যান্ড পারচেজ অফ ফার্ম প্রডিউস হুইচ ফ্যাসিলিটেটস remunerative prices through competitive alternative trading channels. The bill will promote efficient, transparent, and barrier-free interested trade and commerce of farmers. তাহলে বলছে এখন কি সিস্টেম আছে, যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে এরকম একটা প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে জায়গা থাকে, একটা করে মার্কেট থাকে সরকারি। সেই মার্কেটে কিছু মিডলম্যান থাকে, এখানে কিছু মিডলম্যান থাকে যাদেরকে বলা হয় ফোরে, এবং এরা হচ্ছে ফার্মার্স। ফার্মার্সরা তাদের প্রডিউস গুলোকে, মানে যেগুলো তারা প্রডিউস করে, প্রোডাকশন গুলোকে এই ফোরেদের কাছে বিক্রি করে।
ঠিক আছে। এরা কি করে, এরা হচ্ছে বিভিন্ন ফার্মারদের সাথে দরাদরি করে একটা দাম, জিনিসের দাম ঠিক করে এবং সেই দাম অনুযায়ী ফার্মারদের কাছ থেকে তারা কেনে। কিনে এরা আবার সেটাকে যারা হোলসেল বিজনেস করে তাদের কাছে বিক্রি করে, মাঝখান দিয়ে এরা হচ্ছে লাভ করে পরেরা। এই সিস্টেম চালু আছে। এই সিস্টেমটাকে তুলে বলা হচ্ছে ডাইরেক্ট, এখন আর এই মাঝখানে এটা থাকবে না। এই বিলের মাধ্যমে বলা হচ্ছে ডাইরেক্ট ফার্মার্সরা ব্যবসায়ীদের কাছে, ডিস্ট্রিবিউটর যারা হচ্ছে ব্যবসায়ী, তাদের কাছে বিক্রি করতে পারবে। তাদেরকে এই যে ফোরেদের কাছে আর যেতে হবে না, যে গ্রামীণ মানে প্রত্যেক ডিস্ট্রিক্টে যে মার্কেটগুলো থাকে, ঠিক আছে, সেখানে আর যেতে হবে না। এই বিলের মাধ্যমে এই স্বাধীনতা ফার্মারদেরকে দেওয়া হচ্ছে। আর বলছে কি, প্রত্যেক স্টেটের the bill will help farmers of regions with surplus produce to get better prices and consumer। কি বলছে, the bill will promote efficient, transparent and barrier free interested trade and commerce of farmers produce outside physical premises। তাহলে কি বলছে, আগে এই ডিস্ট্রিক্টে ধরো একটা এই যে রাজ্য, তার মধ্যে আমার 3টে ডিস্ট্রিক্ট আছে। এই ডিস্ট্রিক্টে একটা আছে ওই মার্কেট, এই ডিস্ট্রিক্টে একটা আছে, এই ডিস্ট্রিক্টে একটা আছে। তাহলে এই ডিস্ট্রিক্টের ফার্মাররা এখানেই বিক্রি করতে পারতো, এই ডিস্ট্রিক্টটা এখানে বিক্রি করতে পারতো। তাহলে যে যার নিজের ডিস্ট্রিক্টে বিক্রি করতে পারতো। এখন কি করছে, এই ডিস্ট্রিক্টের ফার্মার এই ডিস্ট্রিক্টে পাঠাতে পারবে মাল, বা অন্য স্টেটেও পাঠাতে পারবে। এই একটা ফ্রিডম দেওয়া হচ্ছে, ঠিক আছে, ফার্মার্সদেরকে। তাহলে ইন্টারেস্টেড তারা মালপত্র বিক্রি করতে পারবে। ইট অলসো প্রপোজড অ্যান ইলেকট্রনিক ট্রেডিং ইন ট্রানজাকশন প্ল্যাটফর্ম, এবং বিভিন্ন রকম ইলেকট্রনিক প্রসেসের মাধ্যমে তারা ট্রেডিং করতে পারবে। ঠিক আছে, যে তাদেরকে ফিজিক্যালি করতে হবে তার কোনো মানে নেই, ইলেকট্রনিক ওয়েতেও তারা কিন্তু ট্রেডিং করতে পারবে। মূল হচ্ছে এই দুটো, ইন্টারেস্টেড আর ইন্টারেস্টেড ট্রেডিং। আর হচ্ছে এই যে মাঝখানে যে ফোরে ছিল, সেই ব্যাপারটাকে তুলে দেওয়ার জন্য বলছে যে ডাইরেক্টলি তাদের কেনা বেচা, এই ব্যবস্থাটা করছে এই ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স অ্যাক্টের মাধ্যমে। নেক্সট লাস্ট বিল যেটা আছে, ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল। The bill aims to provide for a national framework on farming agreements that protects and empowers farmers to engage with agribusiness firms, processors, wholesalers, exporters, or large retailers for farm services. The bill will transfer the risk of market unpredictability from the farmer to sponsor. তাহলে আনপ্রেডিক্টেবিলিটিটা কার উপরে পাঠিয়ে দিচ্ছে, ফার্মার্স থেকে স্পন্সরের উপরে। This will enable the farmers to access modern technology and better inputs. It seeks to reduce the cost of marketing and improve income of farmers. তাহলে বলছে এইটার মাধ্যমে কি করা হচ্ছে, এই বিলটার মাধ্যমে বলছে ডাইরেক্ট, ধরো একটা চিপস কোম্পানি, লেস চিপসের কোম্পানি, তারা কি করবে, এখন ডাইরেক্ট তারা কোনো একটা অঞ্চলের ফার্মার্সদের সাথে ডিল করতে পারবে। আগে থেকে তারা গিয়ে কি করবে, এই অঞ্চলের যারা ফার্মার্স আছে তাদের সাথে বললো, আপনাদের যে আলু যা আপনারা চাষ করবেন সেগুলো আমরা কিনে নেব, ঠিক আছে। এবং চাষের আগে থেকে তারা দামটা ঠিক করে দেয়, এত দামে আমরা কিনবো, ঠিক আছে। এইটা তারা হচ্ছে কিনে নেবে বলে ডাইরেক্ট এগ্রিমেন্ট করতে পারবে ফার্মারদের সাথে। ডাইরেক্ট কর্পোরেটদের একটা ডাইরেক্ট মানে এগ্রিমেন্ট হবে, ঠিক আছে। সেই এগ্রিমেন্টের মাধ্যমে তারা এই ফসল তারা কিনে নেবে, এবং যেহেতু দাম ঠিক করে দিচ্ছে আগে থেকে, যদি ফসল কোনো কারণে নষ্ট হয়ে যায় তার দায়িত্ব কিন্তু তাহলে আর ফার্মারের থাকছে না বা গভর্নমেন্টের থাকছে না। গভর্নমেন্ট এখন কি করে, এমএসপি দেয়, আগে থেকে বলে দেয় যদি ফসল নষ্ট হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট বা ফসল বিক্রি না হয়, গভর্নমেন্ট মিনিমাম সাপোর্ট প্রাইস দিয়ে সেই মালগুলো কিনে নেয়, নিয়ে আমাদেরকে বিভিন্ন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মতো রেশনে দেয়, ঠিক আছে। তো গভর্নমেন্টের একটা খরচা এটা বহন করতে হয়, নাইলে ফার্মারের লস হয় যদি গভর্নমেন্ট না নেয়। সেক্ষেত্রে বলছে যে এখানে যদি ডাইরেক্ট কর্পোরেটদের সাথে কন্ট্যাক্ট হয়, পুরো দায়িত্বটা কর্পোরেটদের ঘাড়ে চলে যাচ্ছে। ওরাই যদি ফার্মারের লস হয় বা কিছু হয়, ওরাই ক্ষতিপূরণ দেবে, ডাইরেক্ট যেহেতু এগ্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে। এই যে এটা করার একটা স্বাধীনতা দিচ্ছে। এর ফলে কি বলছে, ফার্মার্সদেরকে বিক্রি করতে মার্কেটে যেতে হতো, তার যে একটা কস্ট আছে জিনিসপত্র নিয়ে মার্কেটে যাওয়া, গাড়ি ভাড়া, সেগুলো বেঁচে যাবে, কারণ ডাইরেক্ট এরাই এসে কিনে নিয়ে যাবে মাঠ থেকে। তাহলে ফার্মার্সদের ইত্যাদি এতে সুবিধা হবে, এটা সরকার বলছে, ঠিক আছে। কিন্তু কৃষকরা যে আন্দোলন করেছিল, তা ওরা তো অতটা বোকা নয় যে কৃষকরা বোকা, শিক্ষিত, এরকম অশিক্ষিত আমরা ভাবছি, কিন্তু তারাও তো বোকা নয়, তাদেরও আন্দোলনের বিভিন্ন কারণ আছে, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস যেটা বললাম আমি বিলে আছে, সেগুলো হচ্ছে সরকারের মতবাদ। এবার যদি আমরা এই বিলটা নিয়ে ডিসকাস করি, মানে বিলটা নিয়ে যদি আমরা এখন দেখি এর ভালো দিক কি, প্রত্যেকটা বিলের খারাপ দিক,
যেমন ভালো দিক আছে প্রত্যেকটার খারাপ দিকও আছে, ঠিক আছে? তো সেগুলো নিয়ে এখন আলোচনা করে লাভ নেই, এই বিল তিনটা আমাদের মাথায় রাখতে হবে, আর কোনটায় কি আছে বেসিক্যালি সেই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য। আর যাদের ইন্টারভিউ আছে সামনে তারা এগুলো নিয়ে ডিসকাস, মানে এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। এগুলো কিন্তু মানে ইন্টারভিউতে আসছে রিসেন্ট ইন্টারভিউ গুলোতে। ঠিক আছে, তাহলে লেটস রিক্যাপ। বেশি কোশ্চেন নেই, চলুন দুটো কোশ্চেন আছে। ড্যাশ স্টেট অ্যাসেম্বলি পাস্ট এ রাইট টু রিকল পঞ্চায়েত মেম্বার? কোন স্টেট গভর্নমেন্ট? হরিয়ানা। তাহলে হরিয়ানা স্টেট অ্যাসেম্বলি পাস্ট এ রাইট টু রিকল পঞ্চায়েত মেম্বার বিল, ঠিক আছে। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট আ লেবার কোড? এর মধ্যে কোনটা লেবার কোড নয়? এর মধ্যে কোনটা লেবার কোড নয়? ফিলিমসে এরকমই কোশ্চেন আসবে, ডিটেলসে যাবে না, জাস্ট এরকম। এটা এসেনশিয়াল কমোডিটিসটা কি ছিল? ফার্ম বিল। এটা ছিল কি? ফার্ম বিল। আর বাদ বাকি সবগুলোই লেবার কোড, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড, কোড অন অকুপেশনাল সেফটি অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি কোড। এর সাথে সাথে 2019 সালে একটা ছিল বলেছিলাম ওয়েজ কোড। এই চারটে হচ্ছে ফার্ম বিল, ওয়েজ কোড, এই ফার্ম বিল বলছি, লেবার কোড। আর ফার্ম বিলের মধ্যে তিনটে ছিল এসেনশিয়াল কমোডিটিস, ফার্মার প্রডিউস, ট্রেড অ্যান্ড প্রডিউস, আর একটা ছিল এগ্রিমেন্ট অ্যান্ড অ্যাসিওরেন্স সার্ভিস, যেটা ছিল। ফার্মার্সের তিনটে ছিল, লেবার কোডের চারটে। এই তিনটে প্লাস হচ্ছে ওয়েজ কোড 2019 সালে পাস হয়, যার মধ্যে 5টা প্রভিশন ঢোকানো হয়েছিল, আর 24টা প্রভিশন এই তিনটের মধ্যে ঢোকানো হয়। টোটাল 29টা ওয়েজ মানে লেবার কোড, লেবার লস ছিল, সেগুলোকে চারটের মধ্যে আনা হয়। ঠিক আছে, তাহলে এটা হবে উত্তর। এর মধ্যে কোনটা নয়? এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল, এটা হচ্ছে ফার্ম বিল। নেক্সট আমরা দেখবো অবিচুয়ারি, মৃত্যু। তাদেরকে হারালাম আমরা। লেজেন্ডারি ইন্ডিয়ান স্প্রিন্টার মিস্টার মিলখা সিং, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। স্প্রিন্টার মানে হচ্ছে যে দৌড়ে। 1929 সালে জন্ম, 18ই জুন 2021 সালে মৃত্যু। 1929 সাল জন্ম আর 18ই জুন 2021 সালে মৃত্যু। কিসের জন্য মারা গেছে? ডিউ টু করোনা ভাইরাস সিকনেস, কোভিড-19 মারা গেছেন। বয়স কত ছিল? 91। কি কি পেয়েছেন? 4টে গোল্ড মেডেল পেয়েছেন ইন্ডিয়ার হয়ে এশিয়ান গেমসে। তাহলে এশিয়ান 4টে, 200 মিটার, 400 মিটার রেসেস ইন দা 1958 টোকিও এশিয়াড, প্লাস 400 মিটার অ্যান্ড 4x400 মিটার রিলে রেসেস ইন দা 1960 জাকার্তা এশিয়াড। তাহলে শুধু আমাদের মনে রাখতে হবে এশিয়ান গেমসে 4টে পেয়েছে, 1958 সালের টোকিও এশিয়াডে 2টো, ঠিক আছে, আর 1962 সালে জাকার্তাতে 2টো, 1958 সালে টোকিওতে 2টো, 1962 জাকার্তাতে 2টো, টোটাল 4টে এশিয়ান গেমসে গোল্ড পেয়েছেন। নোন অ্যাজ, তাকে ফ্লাইং শিখ, দ্য ফ্লাইং শিখ বলে তিনি পরিচিত। তিনি দ্য ফ্লাইং শিখ নামে পরিচিত। তিনি 1959 সালে পদ্মশ্রী পান, 1959-এ তিনি পদ্মশ্রী পান। তার অটোবায়োগ্রাফি হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ, দ্য রেস অফ মাই লাইফ হচ্ছে তার অটোবায়োগ্রাফি। ওকে, 1959 সালে তিনি পদ্মশ্রী পান, পদ্মশ্রী। নেক্সট সুন্দরলাল বহুগুণা, ওয়েল নোন এনভায়রনমেন্টালিস্ট, ডায়েড অ্যাজ আ রেজাল্ট অফ কোভিড-19। তিনিও কোভিড-19 মারা গেছেন 94 বছর বয়সে। সুন্দরলাল বহুগুণা। বহুগুণা ওয়াজ, এই যে ছবি দেখতে পাচ্ছি আমরা, বহুগুণা ওয়াজ এ ফাউন্ডার অফ চিপকো অর্গানাইজেশন। চিপকো মুভমেন্ট বলে একটা মুভমেন্ট আমরা এনভায়রনমেন্টে পড়েছি, চিপকো মুভমেন্ট।
সেই চিপকো মুভমেন্টের সাথে তিনি যুক্ত। চিপকো ফাউন্ডেশনটা তার তৈরি। আর সোশিও ইকোলজিক্যাল মুভমেন্ট দ্যাট ইউজড গান্ধিয়ান ট্যাকটিক্স অফ নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স অ্যান্ড সত্যাগ্রহ টু ফাইট র্যাম্পেন্ট ডিফরেস্টেশন। তাহলে প্রচুর পরিমাণে ডিফরেস্টেশন করা হচ্ছিল, সেই ডিফরেস্টেশনটাকে আটকানোর জন্য একটা সত্যাগ্রহ মুভমেন্ট, যেটার নাম হচ্ছে চিপকো মুভমেন্ট। ডিউরিং হিজ লাইফ হি পার্টিসিপেটেড ইন ফ্রিডম ফাইট, ফ্রিডম মুভমেন্ট, and later in the সর্বদয়া মুভমেন্ট অফ বিনোবা ভাবে। তাহলে বিনোবা ভাবের যে সর্বদয়া মুভমেন্ট, সেখানেও তিনি পার্টিসিপেট করেছিলেন। হি ওয়াজ মোস্ট নোন ফর চিপকো মুভমেন্ট, কিন্তু তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান 1970 সালের চিপকো মুভমেন্টে, হুইচ ইজ ইনভলভড হাগিং দ্য ট্রিজ টু কিপ দেম ফ্রম বিইং কাট ডাউন ফর কমার্শিয়াল ইন্টারেস্ট। তাহলে ওই সময় 1970 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে গাছ কাটা হচ্ছিল প্রচুর পরিমাণে, ঠিক আছে, বিভিন্ন সরকারি প্রজেক্ট করার জন্য, ড্যাম তৈরি করার জন্য। তো তখন তারা সত্যাগ্রহী আন্দোলন করে একটা, তারা কি করছিল, গাছটাকে জড়িয়ে ধরছিল, এবং ওখানকার ভাষায় এটাকে বলা হয় চিপকানো। তো এটাকেই বলছে চিপকো, সেই জন্য চিপকো মুভমেন্টটা নামটা হচ্ছে চিপকো মুভমেন্ট। হাগিং দ্য ট্রি ইজ কল্ড চিপকো। কোথায় হয়েছিল? গাড়োয়াল হিমালয়, উত্তরাখণ্ডে। হি কনভেড টু দ্য ওয়ার্ল্ড দ্য মেসেজ দ্যাট ইকোলজি অ্যান্ড ইকোনমি শুড কোএক্সিস্ট। তিনি পৃথিবীকে এই মেসেজটা দেন যে ইকোলজি এবং ইকোনমি দুটো একসাথে চলা উচিত, একসাথে থাকা উচিত। হি রিফিউজড টু অ্যাকসেপ্ট দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন 1981, যেহেতু গভর্নমেন্ট প্রজেক্ট ছিল এইসবগুলো, বিভিন্ন অঞ্চলে যে ড্যাম বানানো, এসব গভর্নমেন্টের প্রজেক্ট ছিল, সেই জন্য গভর্নমেন্টের দেওয়া যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড 1981 সালে তিনি প্রত্যাখ্যান করেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, দেন তারপরে পদ্মবিভূষণ দেওয়া হয় 2009 সালে, তাকে পদ্মবিভূষণ দেওয়া হয়, হাইয়েস্টটা, ঠিক আছে। 2009 সালে তিনি পদ্মবিভূষণ পান। থিয়েরি ড্যাম প্রজেক্টের জন্য তিনি এই 1981 মানে পদ্মশ্রীটা রিজেক্ট করেন, থিয়েরি ড্যাম প্রজেক্টের জন্য। আর পদ্মবিভূষণ পাচ্ছে 2009 সালে, ঠিক আছে। মাইকেল কলিন্স 90 বছর বয়সে মারা গেলেন। মাইকেল কলিন্স কে? ওয়াজ ওয়ান্স অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট, তিনি হচ্ছেন আমেরিকান একজন অ্যাস্ট্রোনট ছিলেন। কেন ইম্পর্টেন্ট? হি ওয়াজ ওয়ান্স দ্য পাইলট অফ দ্য অ্যাপোলো 11। অ্যাপোলো 11 কি? অ্যাপোলো 11 command module on July 20, 1969. Michael Collins stayed in the back of the Buzz Aldrin and Neil Armstrong. তাহলে আলড্রিন এবং নীল আর্মস্ট্রং প্রথম পার্সন যারা চাঁদে হেঁটেছিল, এবং তাদের যে অ্যাপোলো 11 যে স্পেস শাটেলটা ছিল, স্পেস শাটেল বলা হয়, সেই অ্যাপোলো 11 এর পাইলট ছিলেন ইনি, মাইকেল কলিন্স, ঠিক আছে। তিনি মারা গেলেন, সেই জন্য ইম্পর্টেন্ট। অ্যাপোলো 11 হচ্ছে ফার্স্ট স্পেস শাটেল, যেটা হচ্ছে চাঁদে মানুষ নিয়ে গিয়েছিল, এবং তারা হেঁটেছিল প্রথম চাঁদে, অ্যাপোলো 11 গেছিল, এবং তার পাইলট ছিল হচ্ছে মাইকেল কলিন্স। তার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে ক্যারিং দ্য ফায়ার, ক্যারিং দ্য ফায়ার। মাইকেল কলিন্সের অটোবায়োগ্রাফির নাম ক্যারিং দ্য ফায়ার। নেক্সট, renowned Hindustani classical singer, Hindustani classical singer from Banaras Gharana, Pandit Ranjan Mishra, নাম কি? পণ্ডিত রঞ্জন মিশ্র, হ্যাজ হ্যান্ডেড অ্যাওয়ে, মারা গেছেন। তাহলে কি করতেন পণ্ডিত রঞ্জন মিশ্র? হিন্দুস্তান ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, বানারস ঘরানার। তারপর একটা বলছে ফর্মার ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফুটবল ডিফেন্ডার আহমেদ হুসেন লালা, যিনি 1956 মেলবোর্ন অলিম্পিকে ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করেন, আহমেদ হুসেন লালা, তিনি মারা গেছেন কোভিড-19-এ। লেজেন্ড ডিয়েগো মারাদোনা 25 নভেম্বর মারা গেছেন 60 বছর বয়সে।
Diego Maradona was the captain when Argentina won 1986 World Cup. 1986 সালে আর্জেন্টিনা যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ পায় সে সময় তিনি আর্জেন্টিনার ক্যাপ্টেন ছিলেন। তিনি দুটো ক্লাবে খেলতেন, একটা হচ্ছে বার্সেলোনা প্রথমে, তারপরে নাপোলি বলে একটা টিমে খেলতেন। ফর্মার ইন্ডিয়ান ফুটবল ক্যাপ্টেন অ্যান্ড মিডফিল্ডার কার্লটন চ্যাপম্যান পাসড অ্যাওয়ে অন 12 অক্টোবর 2020। তাহলে এরপরেরটা হচ্ছে ফুটবল ক্যাপ্টেন ছিল ইন্ডিয়ার কার্লটন চ্যাপম্যান, যিনি মারা গেছেন 2020-তে। ঠিক আছে, 49 বছর বয়সে হার্ট অ্যাটাকে। এরপরে এসপি বালাসুব্রমণিয়াম, সিঙ্গার, পাসড অ্যাওয়ে অ্যাট 74। তিনি ছিলেন একজন সিঙ্গার। এসপি বালাসুব্রমণিয়াম হোল্ডস দ্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ফর রেকর্ডিং বেস্ট ভ্যারাইটি অফ সংস বাই এ সিঙ্গার। তার গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নামও আছে। হি ওয়াজ অনার্ড উইথ পদ্মশ্রী 2001-এ পদ্মশ্রী পান ফ্রম দ্য অথরিটিস অফ ইন্ডিয়া। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ ইন 2011। 2011 সালে তিনি পদ্মভূষণ পাচ্ছেন। তাহলে 2001-এ পদ্মশ্রী, 10 বছর পর 2011-তে পদ্মভূষণ পাচ্ছেন এসপি বালাসুব্রমণিয়াম। ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি পাসড অ্যাওয়ে 2020। কত বছর বয়সে? 84। হি সার্ভড অ্যাজ দ্য মেম্বার অফ পার্লামেন্ট 7 টাইমস। 7 বার এমপি ছিলেন। সার্ভিং ইন দ্য ক্যাবিনেট অফ সেভারাল প্রাইম মিনিস্টার। হি সার্ভড অ্যাজ দ্য মিনিস্টার অফ ফিনান্স 2009 থেকে 2012-তে ফিনান্স মিনিস্টার ছিলেন। ইন 2012 মুখার্জি ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট। 2012-তে তিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হন। হি সার্ভড অ্যাজ দ্য 13th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি ভারতবর্ষের 13তম প্রেসিডেন্ট ছিলেন 2012 থেকে 17। The great leader was awarded Padma Vibhushan, India's second highest civilian award in 2008. 2008 সালে পদ্ম বিভূষণ আর ভারত রত্ন, যেটা হচ্ছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া, 2019 সালে পান। ওকে, 2019 সালে ভারত রত্ন পান আর 2008 সালে পদ্ম বিভূষণ। উত্তরপ্রদেশ ক্যাবিনেট মিনিস্টার and one of the Indian cricket's most well-known openers, most well-known openers ব্যাটসম্যান ছিলেন, নাম হচ্ছে চেতন চৌহান। তিনি মারা গেছেন 15 আগস্ট আগের বছর, 2020 সালের 15 আগস্ট। চেতন চৌহান। ইব্রাহিম আলকাজি, ফার্স্ট ডিরেক্টর অফ দ্য ন্যাশনাল স্কুল অফ ড্রামা, যাকে ফাদার অফ দ্য মডার্ন ইন্ডিয়ান থিয়েটার বলা হয়, ফাদার অফ দ্য মডার্ন ইন্ডিয়ান থিয়েটার, ইব্রাহিম আলকাজি, তিনি মারা গেছেন। ঠিক আছে, 2020 সালের আগস্ট মাসে। ইব্রাহিম আলকাজি, ফাদার অফ দ্য মডার্ন ইন্ডিয়ান থিয়েটার। The 3-time Olympic gold medal winning hockey legend, 3 বার অলিম্পিকে গোল্ড যেটা হকি টিমের প্লেয়ার বলবীর সিং সিনিয়র পাসড অ্যাওয়ে 25 মে ডিউ টু ইল হেলথ। বলবীর সিং বলে একজন হকি টিমের প্লেয়ার ছিলেন ইন্ডিয়ার, তিনি মারা গেছেন। ঋষি কাপুর পাসড অ্যাওয়ে ইন মুম্বাই ইন 30th এপ্রিল আগের বছর। হি ডাইড অ্যাট দ্য এজ অফ 67। ঋষি কাপুর এন্টার্ড দ্য ইন্ডিয়ান সিনেমা সিন উইথ হিজ ফার্স্ট সিনেমা কি ছিল? মেরা নাম জোকার। ঋষি's last Bollywood film was the 2018 film 102 Not Out। তাহলে শেষ সিনেমা হচ্ছে 102 নট আউট, আর প্রথম সিনেমা মেরা নাম জোকার। ঠিক আছে, তারপরে ওয়ান অফ দ্য বলিউডস মোস্ট, তার লাস্ট ওয়েব সিরিজ ছিল দ্য বডি, শেষ দেখা গেছে তাকে এইটাতে, দ্য বডি বলে একটা ওয়েব সিরিজে। ওয়ান অফ দ্য বলিউডস মোস্ট বিলাভেড স্টার ইরফান খান passed away on 29th April 2020. He died at the age of 53. He died due to, এই রোগটার নাম মনে রাখতে হবে, নিউরোএন্ডোক্রাইন টিউমার, এটা হয়ে তিনি মারা গেছেন, আর টাইপ অফ ক্যান্সার। ইরফান খানস লাস্ট মুভি ওয়াজ আংরেজি মিডিয়াম, তার শেষ সিনেমা ছিল আংরেজি মিডিয়াম। ওকে।